স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই। অবশেষে স্বীকার করলেন তাহলে? অপ্রতিরোধ্য ঈশানী মাফিয়া বসের নির্জীবতায় ঠাসা গভীর শূন্য চোখে চোখ রেখে করে যাচ্ছে একের পর এক দুঃসাহস। এইটুকু মেয়ের সাহসে ক্রোধান্বিত এরিস কাঁপছে সে থরথরিয়ে। হেই লিসেন, আমি রুলস মানি না, রুলস আমাকে মানে। আর না তো এসব বিষয়ে বিয়ে ফিয়ে রেজিস্ট্রি কোনো কিছুর এক পয়সারও মূল্য আছে আমার কাছে, শুধুমাত্র তোমার জন্য। হ্যাঁ, ঠিক ধরেছ, তোমাকে কাছে পাওয়ার জন্য আমি এসব করেছি। তোমাকে বিয়ে করেছি, স্টক করেছি, তোমার প্রাইভেসি হিট করেছি, ইভেন তোমার আশেপাশের আবর্জনাগুলোকেও আমি সরিয়েছি। ভাগ্যের জোরে একটা বেঁচে গিয়েছে, বিচলিত হয়েও না, ওটাকেও ছাড়বো না। কি? যা শুনেছ সেটাই। তোমার জন্য এরকম হাজারটা আবর্জনা দুনিয়া থেকে সরিয়ে দিতে 2 মিনিটও ভাববে না ঋষি ইউভান। বাক্যটা উগড়ে দিয়ে সজোরে ধাক্কা মেরে ঈশানীকে নিজের থেকে সরিয়ে দিল এরিস। অতঃপর চলেই যাচ্ছিল, যাওয়ার আগে দেয়ালে ঝুলানো কুড়াল থেকে টান মেরে তুলে নিল একটা। হতবিহ্বল ঈশানী বাস্তবতা ছাড়িয়ে বহু দূরে চলে গিয়েছে ওর কল্পনারা। নিষ্প্রভ দৃষ্টে এরিসের পানে চেয়ে আছে শুধু, সেভাবেই বলে উঠল, এত হিংস্রতা, এত রক্তপাত কেন এরিস ইউভান? আমি শুধু তোমাকে চাই। যেতে যেতে স্বগতোক্তিতে জবাব দেয় মাফিয়া বস। ঈশানী ধাপ করে বসে পড়ে মেঝেতে। ওর ভেতরের সত্তাটা বিদ্রুপ করে হেসে ওঠে এবার। হাসিতে গগন কাঁপিয়ে সে কৌতুক স্বরে বলে, চেয়েছিলেন অবাস্তব ভালোবাসা, সবার চেয়ে বেশি গুরুত্ব উপরওয়ালা জুটিয়ে দিয়েছে। নে এবার ঠেলা সামলা। রাশিয়া কান্ট্রি সাইডের তাপমাত্রা মস্কোর তুলনায় অনেকাংশে কম। প্রায় সারা বছরই বরফে জমে থাকে এই অঞ্চল। 2 মাস গরমের মধ্যেও বেলা শেষে রাতের তাপমাত্রা নেমে আসে মাইনাসের ঘরে। 2 দিন ধরে বরফের পাশাপাশি বৃষ্টিও হচ্ছে থেকে থেকে। আবহাওয়ার অবস্থা যাতা, ফলস্বরূপ প্রচণ্ড ঠান্ডা পড়েছে এই 2 দিন। ঘরের বাইরে এক পা ফেলার অবকাশ নেই। মাত্রাতিরিক্ত শীতে কলিজা জমে আসতে চায় যেন। ফ্লোরা ইয়াকুতিয়া অঞ্চলের মেয়ে, ওর অভ্যাস রয়েছে এইসবে। কোমর সমান বরফেরও দিব্যি ঘুরে বেড়াতে পারে মেয়েটা। বরফের মাঝে ঘুরতে ঠান্ডার চেয়ে বেশি আনন্দই লাগে বোধ করি। এক কামরার ছোট ভিলা তুষারের, ফ্রন্টিয়ার্ডের এক কোনায় অ্যাটাচড সুইমিং পুল। পানির ছিটাফোঁটাও অবশিষ্ট নেই তাতে। বরফের আস্তরে ঢেকে আছে সব। সামনের দেয়ালটা কাঁচের, হাওয়ার দরুন ভেতর থেকেই উপভোগ করা যায় প্রকৃতি। আজ সকাল থেকে মৃদু স্নোফল হচ্ছে। কাঁচের দেয়ালে ভর করেছে তুষারকণা। দেয়ালের ওপাশ থেকে সেগুলো ছুঁয়ে দেখার জন্য আনচান করে উঠল ফ্লোরার অন্তর। ঠান্ডা লাগাতে ইচ্ছে করছে ভীষণ, হৃদয়টা প্রশমিত হওয়া জরুরি। অগত্যা গিয়ে সোয়েটার আর মাথায় বিনি হ্যাট চড়িয়ে নেমে এলো বাইরে। বরফের আস্তর সরিয়ে গিয়ে বসলো পুল সাইডে। হেয়ালি করে পা দাবালো কনকনে ঠান্ডা বরফ আচ্ছাদিত পুলের মাঝে। তৎক্ষণাৎ ভাঙন ধরালো সেথায়। হিড়হিড় করে বেরিয়ে এলো হিমশীতল জলের স্রোত, যা দেখা মাত্র মৃদু হাসির রেখা ফুটে উঠল রমণীর অধর কোণে। আজ কতগুলো দিন বাদে একটু হাসলে তুমি ফ্লোরা, আমার স্বস্তি লাগছে এখন। পুরুষালী এক ভরাট কণ্ঠস্বর কর্ণগোচর হতেই পাশ ফিরল ফ্লোরা। দেখলো তুষার দাঁড়িয়ে। ওভারকোট, গ্লাভস কিছুই নেয়নি, কেবল একটা লেদার জ্যাকেট চড়িয়ে নেমে এসেছে বাইরে। সঙ্গে সঙ্গে হতচকিত বদনে প্রশ্ন ছুড়ল ফ্লোরা, আপনি কখন এলেন? তোমার পিছু পিছু। ভয় পাচ্ছেন যদি সুইসাইড করি? আমি জানি তুমি সেটা করবে না, কারণ তুমি আত্মবিশ্বাসী। ভেতরে ধরে রাখা নিঃশ্বাসটা এতক্ষণে ত্যাগ করলো ফ্লোরা। বলল, তাহলে তাহলে এখনও পেন্ট হাউসে ফিরে যাচ্ছেন না কেন? আপনি তো 2 দিনের জন্য এসেছিলেন। গ্যাংস্টাররা বুঝি এত বেশি অকর্মা? ফিরে যাওয়ার চেয়েও তোমার ঠিক হওয়াটা বেশি জরুরি, আর তার চেয়েও অত্যাধিক জরুরি এই মুহূর্তে তোমার ভিলায় প্রবেশ করা। তুষারের মুখভঙ্গিমা সাবলীল, বরাবরের মতোই যান্ত্রিক তার অভিব্যক্তি। ওর কথায় ভ্রুকুটি করল ফ্লোরা। দ্বিধাগ্রস্ত কণ্ঠে জানালো, আমি স্নোফলে ভিজতে চাই। আচ্ছা, আপনি কখনো স্নোফলে ভিজেছেন তুষার? ছুঁয়ে দেখেছেন কখনো প্রকৃতির আশীর্বাদকে? না, আমার ঠান্ডার ধাঁচ আছে। সোজাসাপটা উত্তর তুষারের। ফ্লোরা বলল, কিন্তু আপনার নাম তো তুষার।
চারিদিকে সূক্ষ্ম দৃষ্টি বোলাতে বোলাতে অবশেষে ফ্লোরার চোখে দৃষ্টি স্থির করলো মূর্তিমানব। অনুভূতিহীন স্বরে জানালো, শুনেছি কোনো এক তুষার ঝড়ের রাতে জন্মেছিলাম বলে মা নাম রেখেছিল তুষার। আর তুষার নাম হলেই বা কি, ঢ্যাং ঢ্যাং করে ঠান্ডা লাগাতে হবে? তোমার নামও তো স্নোফ্লেক্স। এবারে ঠোঁট উল্টালো ফ্লোরা, এদিক ওদিক মাথা নাড়িয়ে ভাবুক হয়ে বলল, না, দাদি তো এই নাম রাখেনি আমার। দাদি রাখেনি তো কি হয়েছে? সব নামই কেন দাদির রাখতে হবে? ফ্লোরার কথা শেষ হতে না হতেই তত্তরিয়ে বাক্য ছুড়ল তুষার। ফের ভাবনায় ডুবলো রুশকন্যা। খানিকক্ষণে নীরবতা ভেঙে নিরেট স্বরে শুধালো, আপনি সেদিন অনেকবার এই নামে ডেকেছিলেন আমায়, বারবার বলেছিলেন আমি আপনার স্নোফ্লেক্স। আচ্ছা, আপনি রাখেননি তো? ধরা পড়ে যাওয়ার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেল তুষার। চোখ মুখ খিঁচে ভিলার দিকে এগিয়ে যেতে যেতে বলল, এত আজাইরা সময় নেই আমার। আপনি গ্যাংস্টার বলে? আচ্ছা, আপনার মা আপনার বাবাকে ছেড়ে কেন গেল? শুনেছি সেই মাফিয়া বসটাকে ভালোবেসে বিয়ে করেছিল আপনার মা। শেষ কথাতে থমকালো পদযুগল। উদ্গ্রীব হয়ে পেছনে চাইলো তুষার। কি বলতে চাইছো? উঠে দাঁড়ায় ফ্লোরা। তুষারের পানে এগিয়ে আস্তে আস্তে বলে, এরিস আপনার 1 বছরের ছোট, তাই না? হঠাৎ এসব কথা কেন বলছো? যন্ত্রমানবের সর্বদা সাবলীল অভিব্যক্তি পাল্টে গেল আকস্মাৎ। অভিব্যক্তিতে ভর করল প্রবল দুশ্চিন্তা। শুকনো গলায় ফের উত্তর দিল ফ্লোরা, আমি বোধহয় সত্যিটা জানি তুষার। এরিস আসলে... বাক্য সম্পন্ন করার আগেই জোরালো থাবায় ওর মুখ চেপে ধরে তুষার। হিসিয়ে বলে ওঠে, চুপ, একদম চুপ। এসব কথা ভুলেও মুখে আনবে না। যা জেনেছো ভুলে যাও। হাতের মধ্যে থেকে কাঁই কুঁই শুরু করে দিল ফ্লোরা। ওর কষ্ট হচ্ছে ভেবে বাঁধন খানিক হালকা করে তুষার চোখ রাঙিয়ে বলে, যা বলেছি মনে থাকবে? ফ্লোরা জোরে জোরে মাথা নাড়ি হ্যাঁ জানালে আগের নাই দূরে সরে গেল তুষার। পরপরই ফাঁকা এক দীর্ঘশ্বাস বেরিয়ে এলো ওর বুক চিরে। নির্বাক রুশকন্যা যাতনায় টলমল করছে ওর আক্ষিদয়। সেই ঘোলাটে দৃষ্টি আকস্মাৎ নাড়িয়ে দিল তুষারের অন্তর। কোথাও একটা অনুশোচনা হলো মানবের। অনুতাপের স্বরে শুধালো, আমি কি ব্যথা দিয়ে ফেললাম তোমায়? এদিকে ওদিকে মাথা নাড়িয়ে না জানায় ফ্লোরা। ক্রন্দিত স্বরে বলে, এতটা ব্যথা হৃদয়ে কি করে পুষে রেখেছেন তুষার? আপনার যন্ত্রণা হয় না? তুষার চোখ ফেরালো ফ্লোরার পানে। ঘটল দৃষ্টি বিনিময়। শান্ত মিহি গলায় বলল, আমি ব্যথা পুষে না রাখলে এর চেয়ে 1000 গুণ বেশি যন্ত্রণা হতো এরিসের। রয়্যাল ক্যারিবিয়ান, বাংলাদেশ। নিস্তব্ধ নিশীথ, বাইরে ঝিঝি পোকার প্রখর গুঞ্জন। এখনো কক্ষেই বসে আছে ঈশানী। অন্তরের তাড়নায় দিশেহারা সে। কেমন যেন থমথমে গুমোট চারিপাশ। নির্ঘুম দু চোখ মাফিয়া বসের দর্শনের প্রয়াসে মরিয়া। মন বলছে এরিস আজ আবারও আসবে এই কক্ষে। ঘটল তাই। গভীর রাতে চপচপে ভেজা বুটের আওয়াজে ধ্যান ভঙ্গ হলো রমণীর। তৎক্ষণাৎ উদ্গ্রীব পদযুগল ছুটে গেল দরজার দিকে। তবে প্রথম দর্শনেই থমকে গেল ওর পদধ্বনি। স্থবির চিত্তে দাঁড়িয়ে পড়ল ঈশানী। রিক্ত বদনে দৃষ্টিপাত করল বিপরীত প্রান্তে। রক্তস্নানে জুবুথুবু এরিস। সফেদ শার্ট থেকে শুরু করে কালো প্যান্ট, কালো বুট, সকল কিছু বিভৎস লালিমায় রঞ্জিত। মুঠোবন্ধী কোড়ালটা থেকে এখনো চুইয়ে চুইয়ে পড়ছে বিভীষিকার অস্তিত্ব। ঈশানী নির্বাক শুষ্ক একটা ঢোক গিলল শুধু। ওর চোখে ভয় নেই। ব্যাপারটা উপলব্ধি করতে ধীর পায়ে ঈশানীর নিকট এগিয়ে এলো এরিস। শ্বাস ফেলে ফেলে হিমশীতল আওয়াজে ধ্বনিত হলো তার ভরাট কণ্ঠস্বর, বিকেলে তোমায় একা রেখে যে শুয়োরগুলো স্মোক করতে বাইরে গিয়েছিল ওদের নরকে পাঠিয়ে দিয়ে এলাম। কোনরূপ প্রত্যুত্তর করল না রমণী। নিঃশব্দে এগিয়ে এলো কয়েক কদম। সৌষ্ঠব লম্বা গড়নের এরিসকে স্বাভাবিক উচ্চতায় ছোঁয়ার সাধ্য ওর নেই। তাই 2 আঙুলের ওপর ভর করে হাত বাড়ালো মরিচিকার পানে। শারীরিক দূরত্ব ঘুঁচে যেতেই আলতো স্পর্শে আঙুল বাড়ালো স্বামীর রক্তাক্ত চিবুকে। যেন কোনো বিশেষ আকর্ষণীয় বস্তু এটি। এই প্রথম এরিসের কোনো কিছুতেই রাগ হলো না ঈশ্বর, আর না তো ঘৃণা। ভেতরের তেতো অনুভূতিগুলো তীক্ষ্ণতায় ছেয়ে যাচ্ছে কেবল। মস্তিষ্কটা ক্রমশ তলিয়ে যাচ্ছে ওই ধূসর বাদামি গহ্বরের অতলে। নিজের পুরুষালী হাতের সাহায্যে রমণীর নাজুক হাতের কবজিকে আবদ্ধ করল এরিস। সেটির কার্যক্রম থামিয়ে দিয়ে অনুভূতিহীন নির্জীব কণ্ঠে ডাকলো ওকে। প্রেম আমার,
দুনিয়ার সবটুকু ব্যাকুলতা ধরে রাখে তার পুরুষালী কণ্ঠস্বর। ছোট এই অভিবাদন কর্ণগোচর হতে এক নিমিষে অন্তর খেয়েই হারায় ঈশানীর। বাড়ে অনুভূতির তুফান, বাক্যহারা হয়ে পড়ে সমগ্র মস্তিষ্ক। পৃথিবীতে এরিস ব্যতীত অন্য কারো উপস্থিতি উপলব্ধি করতে পারে না সে। ফের নৈশব্দ ভেদ করে এরিসের নির্জীব কণ্ঠস্বর। তুমি পবিত্র, এই ঘৃণিত রক্ত ছুঁয়ে কলুষিত করো না নিজেকে। কঠিন বাস্তবতার অতলে অবশেষে হুমড়ি খেল ঈশানী। হৃদগহীনের কোথাও একটা শব্দ হলো বিকট, অথচ পিছপা হলো না এক কদম। মহাবিষ্ঠ নয়নে অবলোকন করতে লাগলো এরিসকে, যেন গোটা পৃথিবীর সবটুকু আকর্ষণ নিহিত রয়েছে এই রক্তাক্ত মুখাবয়ব জুড়ে। তেমন করেই নয়ন যুগলের মিলন ঘটিয়ে মোহ কণ্ঠে আওড়ালো, এক জীবনে তোমাকে ভালোবাসা ছাড়া আমি আর জেনে শুনে কোনো পাপ করিনি অরণ্য। রমণীর আকস্মাৎ স্বীকারোক্তি গোটা অস্তিত্ব নাড়িয়ে দিল মাফিয়া বসের। এটাই বোধহয় জীবনে প্রথমবার কেউ একজন জানালো সে ওকে ভালোবাসে। এতদিন এরিস ঈশানীকে এক জীবনেও ছাড়তে চায়নি, এবার বোধহয় সে প্রতিজ্ঞা মৃত্যু অবধি গড়াবে। ভেতরে অবিরাম জলোচ্ছ্বাস, অথচ বাহ্যিক অভিব্যক্তি শূন্য, নির্বিকার। হেয়ালি করে বলল, এত আয়োজন করে পড়তে চাইছো? আপনি অগ্নিস্ফুলিঙ্গ বলে। হুম, আমি মরিচিকা। দুনিয়ার কোনো বাস্তবতা ছুঁতে পারে না আমায়। তবে আমি ফেরারি হব, আমাকেও আর ছুঁতে পারবে না। দ্বিধাহীন প্রত্যুত্তর রমণীর। মুষ্টিবদ্ধ রক্তসিক্ত কুড়ালখানা হাত গলিয়ে মেঝেতে পড়ল এতক্ষণে। নিজের মাঝে এক অন্য এরিসের উপস্থিতি অনুভব করলো মাফিয়া বস, যার হৃদয়টা সচল। ভেতরে অনুভূতি আছে, আছে প্রণয়াশক্তি। অগত্যা ভেঙে গেল আত্মসংযম। শূন্য অভিব্যক্তিটুকু নিমিষে উধাও হলো ব্যাকুলতার আড়ালে। উঠল হিমালয়, প্রস্ফুটিত হলো আবেগের জোয়ার। এক লহমায় মেয়েটাকে টেনে নিয়ে এলো সন্নিকটে। প্রমত্ত হয়ে নিজের পুরুষালী দুই হাতে আঁকড়ে ধরলো ওর গাল দুটো। মুহূর্তেই রক্তের প্রলেপে রঞ্জিত হলো আদুরে চেহারাখানা। এরিস খেয়াল করলো না সেই সব, ডুবে গেল সাকুরার অধরের ভাঁজে। গভীর আলিঙ্গনে দলিত মথিত হতে লাগলো এক জোড়া দিশে হারা ওষ্ঠধর। এরিসের রক্তে মাখামাখি ঈশানী, মাত্রাতিরিক্ত উন্মাদনায় নিঃশ্বাস বন্ধ হওয়ার উপক্রম। সহসা দুহাতে আঁকড়ে ধরল মানুষটার শার্টের কলার। সেটাও বোধহয় সহ্য হলো না মাফিয়া বসের। দ্রুত হাতে এক করে খুলে ফেললো শার্টের সবগুলো বোতাম, অতঃপর ছুঁড়ে ফেললো অদূরে। উজ্জ্বল লাভ সুঠাম দেহখানা স্পষ্ট দৃশ্যমান ঈশানীর চোখে। ট্যাটু আবৃত হাত ব্যতীত সমগ্র শরীর জুড়ে তার অজস্র ক্ষতচিহ্ন। বাম দিকের অ্যাবসে অনেকটা জায়গা জুড়েও জলজল করছে বিশাল এক কাটা দাগ। ঈশানী ছুঁয়ে দেখতে চাইলো সেখানটায়, তবে ফুরসত পেল না। তার আগেই ওকে কোলে তুলে নিল এরিস। ওষ্ঠাধরে তন্মধ্যতায় অবিরত সে, যেন অমৃত সুধার ইন্ধন। আবেশে অক্ষিপুট নিভে আছে ঈশানীর। তন্মধ্যে কানে এসে হানা দিল মাফিয়া বসের হাসকি কণ্ঠস্বর। মে আই? তড়াক করে চোখ খুলে ফেলল ঈশানী। এরিসের নেশালো অক্ষিদয় ওর পানে নিবদ্ধ, দৃষ্টিতে তার এক রাস মাদকতা, যা দেখা মাত্রই শুষ্ক ঢোক গিলল রমণী। অবুঝের মতো উচ্চারণ করল, তোমার রাতটুকু আমার হোক, আমি তোমার তরে আত্মবিসর্জিত হতে প্রস্তুত, প্রেম আমার। মাফিয়া বসের স্পষ্ট স্বীকারোক্তি, অথচ এবারও নির্বাক ঈশানী। ভয়ে জড়সড় অন্তর, কণ্ঠনালী রোধ করে আছে অজানা আতঙ্ক, যার দরুন বাকরুদ্ধ সে। ফের ধ্বনিত হলো একই বাক্য, মে আই? আবারও সেই ঘোর লাগানো পুরুষালী কণ্ঠস্বর। মাদকীয় শব্দটুকু কর্ণগোচর হতেই শরীর শিরশিরিয়ে উঠল মেয়েটার। ঈশানী কিছু বলছে না দেখে এবার অনুভূতিতে লাগাম টানলো এরিস। ওকে কোল থেকে নামিয়ে দিতে উদ্যত হয়ে বলে ওঠে, ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ো। কেন? এতক্ষণে বলি ফুটল মেয়েটার। দুই হাতে শক্ত করে এরিসের গ্রীবাদেশ জড়িয়ে আছে সে। তপ্ত শ্বাস ছেড়ে এরিস জানালো, আমি সদয় নই, আমাকে সহ্য করতে পারবে না, কষ্ট হবে তোমার। মাথা ছাড়ালো আতঙ্ক। কিন্তু ঈশানী তো এরিসকে চায়, ওকে ভালোবাসতে চায়, পুরো জীবন অতিবাহিত করতে চায় এই বেপরোয়া পুরুষের সাথে। এরিস ওকে নামাতেই যাবে, তার আগেই ঠোঁটে দূরত্ব ঘোচালো ঈশানী। এরিসকে ইতিবাচক ইঙ্গিত প্রদান করে নাজুক মিহি কণ্ঠে ছোট্ট করে উচ্চারণ করলো, ইউ ক্যান। ব্যাস এতটুকুর জন্যই অপেক্ষা করছিল এরিস। দূরত্বের শেষ
আস্তরটুকু ঝরঝরিয়ে ভেঙে গেল এবার। ফের মত্ত হলো প্রেয়সীতে, ঠোঁটের গভীরতা মাত্রা ছাড়ালো, পরিণত হলো তীক্ষ্ণ দংশনে। সেভাবেই ঈশানী সমেত হাঁটা ধরল ওয়াশরুমের দিকে। মেয়েটা লেপ্টে আছে ইরিশের অনাবৃত বক্ষ ভাঁজে, দুজনের শরীর রক্তে মাখামাখি। ফ্রেশ হওয়া জরুরি। হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ। ভেতরে গিয়ে কৃত্রিম ঝর্ণার সেন্সারে হাত চালালো এরিশ। মুহূর্তেই তীব্র জলধারায় সিক্ত হয়ে উঠল সর্বাঙ্গ। জলের ছোঁয়ায় রমণীর সূক্ষ্ম নারী দেহের প্রতিটি ভাঁজ সুস্পষ্ট দৃশ্যমান। সেথায় নিজের সর্বোচ্চ কর্তৃত্ব ফলাতে বেপরোয়া এরিস, যেন ভেজা শরীরে ঈশানীয়র নতুন আকর্ষণ। জান, ইরিসের অভিবাদনে চোখ তোলে ঈশানী, অস্ফুট স্বরে শুধায়, এই শব্দ কে শিখিয়েছে আপনাকে? কেউ না, ভেতর থেকে চলে এলো। শুনতে ভালো লাগছে আপনার মুখে। অতর্কিতে ওর গলার ভাঁজে মুখ ডোবালো এরিস। ফের ধ্বনিত হলো, জান, হুম। I'm about to go wild. শেষ কথাতে সর্বাঙ্গে তড়িৎ খেলে গেল রমণী। প্রকম্পিত স্বরে প্রত্যুত্তর করল, ঠিক আছে। কিন্তু তুমি কাঁপছো। এরিসের কথায় নিজের শরীরে দৃষ্টি বোলালো ঈশানী। সত্যি আশঙ্কায় থরথরিয়ে কাঁপছে মেয়েটা। কপটতা খেলে গেল এরিসের ঠোঁটের আগায়। ঈশানী কিছু বলার আগেই ওর কানের লতিকায় অধর ছুঁইয়ে হিসিসালো এরিস। But I can't stop right now. বাক্যটা উগড়ে দিয়ে এক বিন্দুও দয়া দেখালো না মাফিয়া বস। হ্যাচকা টানে মেয়েটাকে ছুঁড়ে ফেললো বিশাল বহুল বাদদাবে। সে রাতে ঝড় হলো, প্রণয়ের জলোচ্ছ্বাসে ছন্নছাড়া হলো সমগ্র অস্তিত্ব। উদ্গ্রীব পুরুষালী হাত দুটো মুশকুল হয়ে পড়ল অবিন্যস্ততায়। প্রমত্ত চিত্তে আহরণ করে নিল রমণীর শেষ সৌন্দর্যটুকু। অবশেষে রাত্রির শেষ প্রহরে মিলেমিশে একাকার হলো দুটো প্রাণ। জাগতিক সকল ভালোবাসার ঊর্ধ্বে গিয়ে মরিচিকায় বিলীন হলো ঈশানী। ভালোবাসার তরে লুটিয়ে পড়ল তার বিবেক, বাস্তবতা সব। প্রেক্ষিতে পৃথিবীর নিষেধাজ্ঞা ভুলে সেই রাতে রচিত হলো পাপ পুণ্যের এক অপার মিলন সেতু। চৈত্রের ভ্যাপসা গরমে অতিষ্ঠ প্রাণ। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই শীঘ্রই। সুতরাং এই গরমের অতিষ্ঠতা চলমান থাকবে বেশ কিছুদিন। মাঝরাতে আরাম কেদারায় গা এলিয়ে দিয়ে অফিস ফাইলে মুখ ডুবিয়ে রেখেছেন তন্দ্রা জাওয়াত। মনোযোগ তার গভীর। এরই মাঝে বিদ্যুৎ চলে গেল আকস্মাৎ। ট্রান্সপ্যারেন্ট কাঁচের দরজাটা খোলা পড়ে আছে, যার দরুন ব্যালকনি গলিয়ে থেকে থেকে শীতল দমকা হাওয়া প্রবেশ করছে ভেতরে। বাতাসের প্রকোপে জানালার ভারী পাল্লাগুলো দুলছে সমানে। চারিদিকে সৌন্দর্য বর্ধক আসবাবের ছড়াছড়ি। পুরো কক্ষ জুড়ে মানি প্লান্টসের অভাব নেই। রয়েছে নানান রকম ইনডোর ক্রাফট। ফ্লাওয়ার ভাসে সজ্জিত প্রতিটি ফুলেই তরতাজা স্নিগ্ধ। আজকেই বাগান থেকে তোলা হয়েছে বোধহয়। ছোট ছোট ক্রাফটস গুলো দুলছে অতর্কিতে। বাতাসের তোড়ে দু একটা পড়েছেও বোধহয় মেঝেতে। ওদিকে বাতাসের তীব্রতা বেড়েছে ক্রমশ। কালবৈশাখীর পূর্বাভাস। তবুও জানালা বন্ধ করার কোনো রূপ তোড়জোড় নেই রমণীর মাঝে। তিনি আস্তে করে উঠে এগিয়ে গেলেন ব্যালকনির দিকে। দুই হাত বাড়িয়ে কার্নিশে ভর করে ছাড়লেন দীর্ঘশ্বাস। সমুদ্রাগত দমকা হাওয়ায় অচিরেই মিলিয়ে গেল সেই ভারী বাতাসটুকু। গ্রীষ্মতপ্ত রুক্ষ প্রাণটা যেন অবশেষে ধরে ফিরে এলো তার। খালামণি, আসবো? খাটে নামানো মিহি কণ্ঠস্বর। পেছনে না ঘুরেই তন্দ্রা অনুমান করলেন নিঝুম এসেছে। অনুমতি সাপেক্ষে জানালেন, এসেছো? অন্ধকার হাতরে অতি সতর্ক পদযুগলে এগিয়ে এলো মেয়েটা। রাতে খেয়েছো? তন্দ্রা জানতে চাইলেন নির্বিকারে। সূর্য ফিরেছে? এখনো না। একটু পরে ঝড় শুরু হবে, এখনো বাড়ি ফিরোনি? কোথায় সে অবাধ্য ছেলে? এতক্ষণে ঘুরে তাকালেন ভদ্রমহিলা। নির্বিকার অভিব্যক্তি বিলীন হলো তার কঠোরতার অন্তরতায়। মনে মনে দাঁত কিরমিরালো নিঝুম। মহা বিরক্তির স্বরে আওড়ালো, আমি কি জানি? অথচ মুখ ফুটে সেই সব কথা উচ্চারণ করার সাহস হলো না আর। দুর্যের ব্যাপারখানা পুরোপুরি উপেক্ষা করেই বলল, আমাকে চিটাগং ফিরতে হবে খালামণি। কতগুলো দিন হলো পড়ে আছি এখানে। ভার্সিটির অ্যাটেন্ডেন্স নির্ঘাত তলানিতে গিয়ে ঠেকেছে এতদিনে। না ফিরলে ফেল নিশ্চিত।
বুকের ওপর 2 হাত আড়াআড়ি ভাঁজ করে নিঝুমের পানে তীক্ষ্ণ দৃষ্টিপাত করলেন ভদ্রমহিলা। দৃষ্টিতে তার প্রখর দীপ্তি, সে চোখে বেশিক্ষণ তাকানো দায়। অগত্যা নির্লিপ্তে চোখ নামায় নিঝুম। মেয়েটার পানে দৃষ্টি অবিচল রেখেই এবারে ভেতরের গাম্ভীর্যতাটুকু উগরে দিলেন রমণী। যাচ্ছ তো, বিয়েটা হয়ে গেলে তুমি আর তুর্য দুজনেই চিটাগাং ফিরে যাচ্ছ। আমাদের চিটাগাংয়ে একটা ফ্ল্যাট খালি পড়ে আছে, ওখানেই থাকবে তোমরা দুজন। তুর্য এজেন্সির চাকরি সেরে অফিস সামলাবে, আর তুমি পড়াশোনা। সবকিছুই সুপরিকল্পিত, তাই আপাতত এসব নিয়ে ভেবো না। রুমে গিয়ে নিশ্চিন্ত মনে সাউন্ড স্লিপ দাও। আগামীকাল সন্ধ্যার জন্য প্রস্তুতি নিতে হবে তো। সন্ধ্যায় কি আছে আগামীকাল? কৌতূহলী কণ্ঠস্বর নিঝুমের। তোমাদের বাগদান অনুষ্ঠান। তোমার বাবা মাকেও খবর দিয়েছি, তারাও আসছেন। খালামণির শেষ কথাতেই মাথায় যেন আকাশ ভেঙে পড়ল নিঝুমের। প্রকৃতি ছাপিয়ে কালবৈশাখীর এলোমেলো তাণ্ডবে দুমড়ে মুচড়ে একাকার হয়ে যেতে লাগলো তার অন্তঃকরণ। ভেতর ভেতর কোথাও একটা খাঁ খাঁ করছে ভীষণ। কারো অস্তিত্বের অনুপস্থিতি পোড়াচ্ছে ওকে। হারিয়ে ফেলার বিষাদ বিদুরে নীল হয়ে যাচ্ছে হৃদয়। তুর্যের সঙ্গে বিয়ের আলাপ যে এর আগে হয়নি কখনো তেমনটা নয়, হয়েছে বেশ কয়েকবার। খালামণি নিজেই বলেছে ওকে, কিন্তু নিঝুম গুরুত্ব দেয়নি তেমন। বেখেয়ালি হয়ে শুনে গিয়েছে শুধু। ভেবেছে আমার আর চিন্তা কিসের, তুর্য ভাই যা মানুষ, তিনি দরকার পড়লে বঙ্গোপসাগরে ঝাঁপ দিয়ে মরে যেতে রাজি হবেন, কিন্তু আমায় বিয়ে করতে না। সারাক্ষণ অমন সাপে নেউলে সম্পর্কের মাঝে বিয়ে হওয়া সম্ভব নাকি আদৌ? দেখা যাবে বাসর ঘরে কয়েকশো হুতুম প্যাঁচা ছেড়ে দিয়ে তুর্য ভাই কপটতায় দাঁত কেলিয়ে বলবেন, হুতুম পেঁচা বলতিস না আমায়, নে এবার বাসো শুরু কর। আর তখনই প্যাঁচাগুলো এসে নিঝুমের কাপড় চোপড় খুলে ছ্যা। উদ্ভট ভাবনায় চোখ মুখ কুচকে এলো মেয়েটার। তড়িঘড়ি করে ফিরে এলো বাস্তবতায়। নিঝুমের কুচকানো মুখশ্রী অবলোকন করে একই দৃঢ়তায় খালামণি বললেন, আমার কোনো মেয়ে নেই নিঝুম। ছেলেরা কখনোই মেয়ের মতো করে মাকে বুঝতে পারে না। দিন শেষে আমাকে বোঝার মতো কেউ নেই। এই একাকিত্ব বড্ড পীড়াদায়ক। আমার মনে হয় ছেলের বউ হিসাবে আমার মেয়ে না থাকার একাকিত্বটা তোমার চাইতে ভালো আর কেউ বুঝতে পারবে না। আমি খালামণি থেকে মা হওয়ার জন্য প্রস্তুত, সোনা আমার। নিঝুমের কণ্ঠনালী ধরে এলো এবার। তন্দ্রা খালামণিকে কখনো এতটা অনুনয়স্বরে কথা বলতে দেখেনি ও। সত্যিই তো মানুষটা বরাবরই নিঃসঙ্গ। ছেলে তার ছন্ন ছাড়া বেপরোয়া একটা। আর এক ছেলের নাম তো খালামণি মুখেও আনেন না কোনোদিন। সে খালামণির আগের পক্ষের ভাই, হয়তো পুরনো ব্যথায় স্মৃতি হাতটাতে কিঞ্চিত শঙ্কিত মানবী। কি ভাবছো? খালামণির ভারিক্কি প্রশ্নে ভাবনার ছেদ ঘটে আকস্মাৎ। অস্বস্তির মহাসমুদ্রে হাবুডুবু খেতে খেতে দিশেহারা নিঝুম। তুষার ঈশানী কারোর কোনো খোঁজ নেই। মানুষগুলো হঠাৎ হঠাৎ কোথায় উধাও হয়ে যায় কে জানে। ওদিকে খালামণি চেয়ে আছেন একই দৃষ্টে। এই দৃষ্টি যে উপেক্ষা করার নয়। নিঝুম পারল না মুখের ওপর না বলতে। ফলস্বরূপ বিষণ্ণতা প্রগাঢ় হলো অন্তরে। সামান্য মাথা তুলে ভারী ইতস্তত কণ্ঠে জানতে চাইল, মা বাবা রাজি হয়েছে? হ্যাঁ সূচক মাথা নাড়ালেন খালামণি। বললেন, শুধু রাজি নয়, তারা অত্যন্ত খুশি এই প্রস্তাবে। বিয়ের কাজকর্ম আটকানোর সূক্ষ্ম পন্থাটাও এবার বিলীন হলো অতর্কিতে। নিঝুমের আর বলার কিছু রইল না। কোনো রূপ প্রত্যুত্তর না করেই বিপর্যস্ত বদনে ধীরে ধীরে কক্ষ ত্যাগ করলো মেয়েটা। নিশ্চল পদধ্বনি। সিঁড়িঘরের জানালাটা খোলা আছে। বৃষ্টির ছাট এসে থই থই করছে পুরো মেঝে। নিঝুম দেখলো, তবে উদ্বিগ্ন হলো না। নোংরা পানি ছাড়িয়ে চপচপে ভেজা পায়ে এগিয়ে গেল সম্মুখে। ছাদের দরজায় দাঁড়াতেই প্রবল ঝোড়ো হাওয়া শিউরে উঠল ওর শীর্ণকায় তনুখানা। তবু নিরুদ্বেগ নিঝুম। ধরিত্রীর কোনো যাতনায় আজ ছুতে পারছে না ওকে। অপারগ অভিমানে দমবন্ধ হয়ে আসছে ক্রমশ। সুপ্ত অনুভূতি জমে জমে পাহাড় হয়ে গেল, অথচ সেই রহস্যময়ের দেখা নেই। হৃদগহীনে জমানো
অনুরক্তিটুকু সবাইকে জানানো যতটা না কঠিন, একপাক্ষিক অনুভূতির অসহায়ত্ব প্রিয় পুরুষকে বোঝানো তার চেয়ে অধিকতর কঠিন। নিজেকে অসহায় লাগছে ভীষণ। নিঝুম চায় না এই বিয়েটা হোক কাল বাগদান, অথচ ভিলেনটাকে দেখার প্রয়াসে মরিয়া ওর দুই চোখ। কেন ভালোবাসলেন না আমায় তুষার? আমি তো কতবার কতভাবে নিজেকে আপনার সামনে মেলে ধরেছি, নানান ছুতোর মনের অভিব্যক্তি জানিয়েছি, অথচ আপনি রহস্যই হয়ে থেকে গেলেন সবটুকু সময়। আপনার প্রস্তুর কঠিন হৃদয়টাকে ছুঁয়ে দেখার সাধ্য হলো না আমার। এখন আমি পরিণতির দ্বার প্রান্তে। তবুও কি আসবেন না একটাবার? শেষবারের মতো কি দেখা হবে না আমাদের? উত্তাল প্রকৃতি যেন আজ নিঝুমের আকাশ সম আক্ষেপের বহিঃপ্রকাশ। ব্যথিত দীর্ঘ নিঃশ্বাসে ক্রমশ ভারী হয়ে আসছে বৈশাখের ঘূর্ণি বাতাস। তমসাচ্ছন্ন ঝড়ো হাওয়ার পানে দৃষ্টি ফেলে যন্ত্রণায় কাতরাতে লাগলো রমণীর নারী অবয়ব। মেয়েটা কাঁদছে খুব। এক উদ্দেশ্যহীন ভালোবাসা আজ নির্দ্বিধায় বিরহের বেদনায় ডুবিয়ে মারল ওকে। অথচ তুষার জানতেও পারল না পৃথিবীর কোনো এক প্রান্তে দাঁড়িয়ে বিরহের অবিন্যস্ততায় দুরূহ বুকে একতরফা ভালোবাসার মশুল গুনছে এক অভাগা অসহায় মানবী। এমন ফ্যাস ফ্যাস করে কেঁদে শব্দ দূষণ করছিস কেন? আচানক পুরুষালী আওয়াজে ধরফড়িয়ে ওঠে নিঝুম। মুহূর্তেই থমকে যায় তার কান্নাকাটির বহর। হতচকিত নয়নে পাশ ফিরতেই দেখতে পায় হুতুম প্যাঁচাটা দাঁড়িয়ে আছে। ওর কাছেই ট্রাউজারের পকেটে দুই হাত গুজে কপালে গুজিয়ে রেখেছে তুর্য। ক্রন্দনরত ঝাপসা চোখে তুর্য ভাইকে এক পল অবলোকন করে ফের দৃষ্টি ঘোরালো নিঝুম। তড়ি ঘড়ি করে চোখ মুছে নাক টেনে কান্না আটকানোর বৃথা প্রয়াস চালালো কিয়ৎক্ষণ। কিরে বললি না তো? কি? নিঝুমের ভঙ্গুর কণ্ঠে বিরক্তির লেশ। তুর্য কৌতুক স্বরে ফের বলল, এভাবে শব্দ দূষণ করছিস কেন? বিরক্তির চরম শিয়রে পৌঁছালো নিঝুম। ভ্রু কুঞ্চিত করে বলে উঠল, ঝড়ের তোড়ে লণ্ডভণ্ড হয়ে যাচ্ছে সব। আকাশে বাজ পড়ার বিকট গর্জন, অথচ আমার এই সামান্য কান্নার আওয়াজটুকু আপনার কাছে শব্দ দূষণ মনে হচ্ছে? ভদ্রলোকের ন্যায় ঠোঁট উল্টে ওপর নিচ মাথা নাড়ালো তুর্য। বলল, ওটা তো প্রকৃতির আশীর্বাদ, আর তোরটা তো শব্দ দূষণ। একই উদ্যমে কথার বুলেট ছুড়ল নিঝুম। ছি তুর্য ভাই, সামান্য কাছি বলে আপনি আমাকে শব্দ দূষণের তকমা দিচ্ছেন? বিয়ের পরে তো গোটা শব্দ দূষণের কলঙ্ক চাপিয়ে দিবেন। ঠিকই ধরেছিস, নেগেটিভদের কাজ তো ওটাই, পরিবেশ দূষণ। পরিবেশ দূষণকারী নেংটি ইঁদুরটাকে বিয়ে করতে যাচ্ছেন কেন খামোকা? নিজের মাকে আটকালেই পারেন। এইবারে মুখাবয়ব শক্ত করে ফেলল তুর্য। তরতরিয়ে বলল, সেদে সেদে গাট্টা খাওয়ার শখ নেই আমার। তোর এত শখ থাকলে তুই গিয়ে আটকা। তুর্যের প্রত্যুত্তর শুনে নিঝুমের চোখ বেরিয়ে আসার উপক্রম। তৎক্ষণাৎ বিচলিত হয়ে ছাড়ল আশ্চর্য প্রশ্ন, সামান্য গাট্টা খাওয়ার ভয়ে নিজের পুরো জীবনটা নিয়ে আপনি ছিনিমিনি খেলবেন তুর্য ভাই? ভাবলেশীন তুর্য কণ্ঠে জোরপূর্বক গাম্ভীর্যতা টেনে বলল, আমার মায়ের হাতের গাট্টা খাসনি তো, তাই এভাবে বলছিস। খেলে স্বাদ মিটে যেত। আমি আপনাকে বিয়ে করব না তুর্য ভাই। আকস্মাৎ তুর্যের হাত টেনে ধরে। শিশুসুলভ মাথা নাড়ায় নিঝুম, যেন বিয়ে নয় সামান্য হোমওয়ার্ক করার কথা বলছে এখানে। তৎক্ষণাৎ এক ঝটকায় নিজের হাতটা ছাড়িয়ে নিল তুর্য। চোখে মুখ কুঁচকে বিরক্তির স্বরে বলল, ছাড় ছাড়, ঢং দেখো। এমন ভাব করছে যেন আমি ওনাকে বিয়ে করার জন্য সিলিং ফ্যানে ঝুলে আছি। নেহাত ছোট বোন হোস, তাই বড় ভাইয়ের দায়িত্ব পালন করতে হচ্ছে। নয়তো আমি তুর্য প্রিন্সেস ডায়ানা ডিজার্ভ করি, বুঝেছিস? কিন্তু সে তো আপনার জন্মের আগে পটল তুলেছে। তুর্যের মুখের ওপর সহজ সরল বাক্যটা ছুঁড়ে মেরে অবুঝের মতো ফেলিয়ে তাকিয়ে রইল নিঝুম। তুর্যের বোধহয় মানে লাগলো ভীষণ। ও কথা এড়িয়ে ধমকে উঠল এক প্রকার, চুপ থাক অবলা রমণী। প্রিন্সেস ডায়ানার অভাব আছে নাকি এই যুগে? তোর না হওয়া ভাবিকে নিয়ে কত স্বপ্ন দেখেছে জানিস? এখন সব জলাঞ্জলি হতে চলেছে তোর জন্য। আমি কি স্বপ্ন দেখতে বারণ করেছি নাকি আপনাকে? না করিসনি, শুধু আমার বউয়ের জায়গা দখল করার জন্য ঘাপটি মেরে বসে আছিস। নিঝুমের বিষণ্ণ মনটা চুপসে গেল এবার। ভেতরের আত্মবিশ্বাসী সত্তাটা বিদ্রুপ করে বলে উঠল,
তোকে কেউ চায় না, কেউ না। বুক চিরে বেরিয়ে এলো নৈশব্দিক দীর্ঘশ্বাস। গাল ফুলিয়ে স্বগতোক্তিতে বিড়বিড়ালো মেয়েটা। বুঝে গেছি, এই বিয়ে সম্পূর্ণ হলে 24 ঘন্টা ফিশ ফ্রাইয়ের মতো আপনি আমাকে ভেজে খাবেন তুর্য ভাই। হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ।